দর্শক স্বাগত বদ্বীপে। বিগ স্ক্রিনে এই যে ছবিটি দেখছেন, সবুজ পাতা এবং সাদা বেগুনের, বিউটিফুল। এবং এই ফুলের সঙ্গে আপনারা সবাই পরিচিত। বাংলাদেশ শুধু নয়, সারা পৃথিবীর নদী জলাশয়ে কম বেশি এর দেখা মেলে। এবং এই ফুলটি আসলে বা এই জলজ উদ্ভিদটি আমাদের দেশের নয়, ব্রিটিশ আমলে একজন পাট ব্যবসায়ী, ওনার নাম জর্জ মর্গান, তিনি এই ফুলের সৌন্দর্যে বিমোহিত হয়ে বাংলাদেশে নিয়ে এসেছিলেন। তারপরের ইতিহাসটি অত্যন্ত করুণ। আমরা জানি যে এই কচুরিপানার কারণে নদী, খাল, জলাশয়ে কি পরিমাণ ক্ষতি হয়, আর বিশেষ করে নৌ চলাচল ব্যাহত হয়। এবং সম্প্রতি বিডি নিউজের একটি খবরে আপনাদের দৃষ্টি আকর্ষণ করি। মধুমতিতে কচুরিপানার স্তূপ, গোপালগঞ্জের সঙ্গে 5 জেলার নৌ চলাচল বন্ধ। এবং আমরা দেখতে পাচ্ছি ব্রিজের নিচে এই যে অবস্থাটা হয়ে আছে, মানে এখান থেকে কোনো বড় নৌযান চলতে গেলেও এটা একটা বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়। ফলে আজকে আমরা দেখবার চেষ্টা করব যে এই কচুরিপানা আমাদের দেশের নৌ চলাচলে আসলে কী ধরনের সংকট তৈরি করছে, আবার এর সম্ভাবনাও আছে কিনা। কারণ আমরা এরই মধ্যে গণমাধ্যমে দেখেছি যে এই কচুরিপানা ব্যবহার করে, কচুরিপানা দিয়ে অনেকেই ছোট ছোট ক্ষুদ্র কুটির শিল্পের জিনিসপত্র তৈরি করেন। ফলে তার একটা অর্থনৈতিক সম্ভাবনা নিশ্চয়ই আছে। ফলে আজকে আমরা অনুষ্ঠানের শিরোনাম দিয়েছি যে কচুরিপানা নদীর বন্ধু না শত্রু। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, স্বাগত। অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত আছেন গোপালগঞ্জ থেকে সাংবাদিক মনোজ সাহা। মনোজ, আপনাকে স্বাগত। এবং বরিশাল থেকে যুক্ত আছেন অঞ্জন কুমার বিশ্বাস, তিনি একজন উদ্যোক্তা, বিশেষ করে কচুরিপানা দিয়ে তার প্রতিষ্ঠান দৃষ্টিনন্দন সব জিনিসপত্র তৈরি করে। আপনাদের কাছেও আসবো। আমি শুরু করি জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে দিয়ে। কচুরিপানা এটা দেখতে সুন্দর, একটা বিউটিফুল জিনিস, কিন্তু আমরা বিডি নিউজের সবশেষ যে খবরটা, ওটা দিয়ে যদি শুরু করি, যে একটা পুরো নৌ রুট বন্ধ হয়ে গেল এই কচুরিপানার জন্য। তার মানে কি কচুরিপানা নদীর শত্রু? মূলত অন্যতম প্রধান শত্রু। নদীর শত্রু তো অনেক আছে, আপনার ভূমি দস্যু বলেন, নদী খেকো বলেন, বালু খেকো বলেন, এরা আছে। কিন্তু সেই সাথে প্রাকৃতিক দিক থেকে আপনার কচুরিপানা বলা যায় যে প্রধান শত্রু। জেনেসিস অফ অকুপেশন অফ এ রিভার, এটা যদি দেখেন যে কীভাবে একটা নদী দখল হয়ে যায়, তার শুরুটা হয় কিন্তু কচুরিপানা দিয়ে। যখন একটা ছোট নদী মনে করেন 20, 30, 40 কিলোমিটার লম্বা, তার কয়েকটা জায়গায়, 2-3টা জায়গায় যদি কচুরিপানা জমে যায়, যেটা আপনি দেখালেন যে মধুমতিতে এরকম হয়, তাহলে কিন্তু ওই জলপথটা আর ব্যবহার করতে পারে না। আপনার কোনো লঞ্চ যেতে পারে না, কোনো নৌকা যেতে পারে না, অর্থাৎ অব্যবহৃত হয়ে যায়। এটার কোনো স্টেক হোল্ডার থাকে না, ওটার কোনো ইউজ থাকতেছে না। প্রধান নজরদারির বাইরে চলে যায়। নজরদারির বাইরে চলে যায়। যখন নজরদারির বাইরে চলে যায়, তখন কিন্তু আপনার ওই লোকের একটু 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 করে দখল করতে করতে একদম শেষ পর্যন্ত আপনার বিলীন হয়ে যায় এসব নদী মানুষের এসে। কিন্তু শুরুটা হয় কিন্তু কচুরিপানার জন্য। কারণ কচুরিপানার যখন হয়ে যায়, তখন কিন্তু এখানে আপনি মাছ ধরতে পারতেছেন না, আপনি সেখানে জলযান, কোনো নৌকা, কোনো লঞ্চ কিছুই যেতে পারে না, এমনকি মানুষ সাঁতারও করতে পারে না। আর একটা জিনিস হচ্ছে, যেটা আমরা কচুরিপানার সৌন্দর্যে মোহিত হই, কিন্তু আসল ঘটনা হচ্ছে যেখানে কচুরিপানা থাকে, যেমন মনে করেন বিল, ঝিল কিংবা নদী, সেইখানে পানির কোয়ালিটি কিন্তু অত্যন্ত খারাপ হয়ে যায়। অর্থাৎ পানিতে যে ডিজলভড অক্সিজেনের পরিমাণ, এটা কিন্তু কমে যায়। ফলে কচুরিপানা যেসব জলাভূমিতে থাকে, ছোট নদী বলেন, সেখানে কিন্তু পানি হয়ে যায়, আপনার শেষের দিকে এসে পানি থাকে না। থাকে না কেন? যে তার মানে পানি শোষণ করে। পানি শোষণ করে। পানি তো যে কোনো গাছ কিন্তু এই পানি নিয়ে পানি কিন্তু বাতাসে চলে যায়, প্রচ্ছাদন হয়, মানে এভাপো ট্রান্সপারেশন একটা প্রক্রিয়া। এবং কচুরিপানার অনেক গল্প আছে, মজার মজার। ব্রিটিশ আমল থেকে এমনকি শেরে বাংলাও একটা উদ্যোগ নিয়েছিলেন বোধহয়, কিভাবে রিমুভ করা যায়। সেই প্রসঙ্গে আমরা আমি একটু মনোজ সাহার কাছে, যে মনোজ সাহা, আপনার রিপোর্টটা ধরেই কথা বলি। মধুমতি নদীটা একদম এখন নৌযান চলাচল বন্ধ বলছেন আপনার প্রতিবেদনে। আসলে এই নদীতে কি এখন, ধরুন কচুরিপানা নাই, তারপরেও কি এখন নৌযান কি আসলে চলতো? মানে ওই রুটে নৌযান চলাচল বন্ধ হয়েছে কি শুধুমাত্র কচুরিপানার কারণেই? মানিকহাট নামক স্থানে যে ব্রিজটি আছে, এই ব্রিজটি যেভাবে নির্মিত হয়েছে, ব্রিজের যে পিলার গুলো আছে, পিলার গুলোতে বেশ ফাঁকা ফাঁকা গুচ্ছ, যে পিলার গুলোতে ফাঁকা ফাঁকা, সেই ফাঁকের মধ্যে কচুরিপানা ঢুকে যাচ্ছে। এবং কচুরিপানার যে সাথে যে লতাগুলো আসে, বিভিন্ন ধরনের লতা আসে, সেই লতাগুলো ওর সঙ্গে পেঁচিয়ে যাচ্ছে ওই আপনার পিলার গুলোর সঙ্গে। এইভাবে ও মূলত এখানে বিস্তৃতি লাভ করে এখানে স্তূপ আকার ধারণ করেছে, যে কারণে নদীর প্রায় 500 মিটার এলাকা জুড়ে ওখানে কচুরির স্তূপ তৈরি হয়েছে। এবং সেখানে নৌযান, ওর উপর দিয়ে নৌযান চলাচল করার মতো কোনো অবস্থা নেই। এখানে যারা মূলত
বিকেলবেলা যারা ঘুরতে আসেন তারা কচুরিপানার স্তূপ দিয়ে হেঁটেই মূলত ওই নদী পার হচ্ছেন। মাই গড। কিন্তু এখানে আপনার নদীর গভীরতা আছে, পর্যাপ্ত পরিমাণে পানি আছে। এখান এখান থেকে মূলত আপনার যে 5 জেলা বরিশাল, নড়াইল, বাগেরহাট, আহ, খুলনা, পিরোজপুর, এই 5 জেলার সঙ্গে মূলত গোপালগঞ্জের এই নদী দিয়েই যোগাযোগ হয় এবং এই পথে মূলত নৌকা, কার্গো, ট্রলার এইগুলোই চলাচল করে। প্রতিদিন প্রায় 200-র মতো নৌকো, কার্গো এবং ট্রলার চলাচল করে এবং এটা গোপালগঞ্জের প্রধান নদী। এছাড়া এই নদীর পাড়ে একটি পাওয়ার পিকিং প্ল্যান্ট রয়েছে যেখান থেকে 100 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। তো সেটাও মূলত মধুমতি নদীর পাড়ে। এই বিদ্যুতের জ্বালানি ফার্নেস অয়েল, এই ফার্নেস অয়েলটাই মূলত এই নদী দিয়েই পরিবহন করা হয় কার্গোর মাধ্যমে। এটা এখানে নিয়মিত আসে। এছাড়া গোপালগঞ্জের পাশে আরেকটি বড় বন্দর আছে, সেই বন্দরের নাম হলো টেকেরহাট বন্দর। এই টেকেরহাট বন্দরটি গোপালগঞ্জ, ফরিদপুর এবং মাদারীপুর জেলার সীমান্তবর্তী অঞ্চলে। তো এই মাদারীপুরের যে টেকেরহাট বন্দর, এই টেকেরহাট বন্দরের সাথে মূলত গোপালগঞ্জ সহ এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য চলে। এটা নৌপথেই চলে। তো সেখানে আপনার যে নির্মাণ সামগ্রী যেমন রড, সিমেন্ট সহ পাট আর অন্যান্য যে সমস্ত কৃষিপণ্য আছে, ধান, এই কৃষিপণ্যগুলো মূলত এই নদীর মাধ্যমেই পরিবহন করা হয়। এটা ট্রলারে পরিবহন করার কারণে খরচ খরচ কম অনেক হয়। কমে আসে। তার মানে আপনি বলছেন যে পরিবহন করা হয়, এখন কি তাহলে এই কচুরিপানার কারণে এই কাজগুলো বন্ধ? মানে এই পরিবহন প্রক্রিয়াটাকে এখন কি বন্ধ পুরোপুরি? 18-19 দিন ধরে বন্ধ আছে। তো এটা আচ্ছা। আমরা বিডি নিউজে নিউজ হওয়ার পরে এটা জেলা প্রশাসন এবং আমাদের উপজেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ওদের চোখে চোখে আসে, দৃষ্টিতে পড়ে। দৃষ্টিতে পড়ার পরে গতকাল সোমবার থেকে ওরা এটা কচুরিপানা অপসারণ শুরু করেছে এবং এই রুট সচল করার জন্য তারা বলেছে 4-5 দিন সময় লাগবে। তারা ইতিমধ্যে আজকে থেকে এসকেভেটার এবং অন্যান্য যে সমস্ত যন্ত্রপাতি আছে সে সমস্ত দিয়েই গতকালকে তারা মূলত মানুষ দিয়ে, অর্থাৎ শ্রমিক দিয়ে তারা কচুরিপানা অপসারণের কাজ শুরু আপনার করেছে। ছবিতে যা দেখলাম বিশাল এলাকা, এটা শুধু মানুষ দিয়ে এটা তুলে পরিষ্কার করা তো এটা অসম্ভব আসলে। আজকে থেকে এখানে মূলত আপনার ভেকু মেশিন এবং অন্যান্য যে সমস্ত মেশিন দরকার, ভাসমান যে মেশিনগুলো আছে সেগুলো এখানে আসবে। আসার পরে পুরো কচুরিপানাই পরিষ্কার করা হবে এবং কচুরিপানার স্তূপটি একেবারে নিচের দিকে যত মনে হয় যে 5 থেকে 7 হাত নিচে চলে গেছে পানির, এরকম একটা অবস্থা এখানে আছে। রাইট, জি মনোজ সাহেব, আপনার কাছে আবার আসবো। অঞ্জন কুমার বিশ্বাস, আপনার কাছেও একটু পরে আসবো। স্যার, এটা একটা বিরাট সংকট। ধরেন এখন পত্রিকায় রিপোর্ট হয়েছে বলে হয়তো প্রশাসন উদ্যোগ নিচ্ছে এটা পরিষ্কার করবে, কিন্তু যেসব রুটে নিয়মিত নৌযান চলে না সেরকম অনেক নদী, কিন্তু আমি আমার নানা বাড়ির পাশের একটা ছোট নদীতে একই অবস্থা দেখেছি গত বছর গিয়ে। পরে স্থানীয় প্রশাসনকে বললাম, তো দেখলাম যে ওনাদের খুব একটা উদ্যোগ নাই, মানে ওনারা খুব একটা আগ্রহী না, কারণ ভাবছে ওখান থেকে যেহেতু নৌযান চলে না, কচুরিপানা আছে থাকুক। তাতে আপনি যেটা শঙ্কার কথা বললেন যে হবে কি এইটা যে আরো 1-2 বছর এরকম থাকে, এরপরে নদীটা আসলে আর থাকবে না। আসলে কি কচুরিপানা আছে বলে মনে করেন 30-40 কিলোমিটারের মধ্যে যদি একটা দুইটা জায়গায় কচুরিপানা থাকে, এই যে 18 কিলোমিটারের মধ্যে একটা জায়গায়, হোল জায়গাটা কিন্তু অন্য জায়গায় কচুরিপানা নাই, কিন্তু আপনার নৌ পরিবহন হচ্ছে না। আপনার তো একটা থ্রু রুট, এমনকি 2 কিলোমিটারও যদি আটকে থাকে তাও তো 35 কিলোমিটার বন্ধ। তো এই বন্ধ হওয়ার জন্য কিন্তু এই মানে লঞ্চ বলেন, নৌকা বলেন, স্পিডবোট বলেন, এগুলি চলতেছে না। এটা একটা ক্যাচ-22 সিচুয়েশন। হাঁস আগে না মানে মুরগি আগে না ডিম আগে। সেই জন্য জিনিসটা হচ্ছে যে যেটা আপনি বললেন যে 1890-তে কচুরিপানা আনা হয়েছিল একটা অর্নামেন্টাল প্ল্যান্ট হিসেবে, 1890-তে। হ্যাঁ, এটা নারায়ণগঞ্জে এখানে আনছিল এবং সেখানে তারা মনে করছিল যে এক ধরনের জলজ অর্কিড, হুইচ ওয়াজ টোটালি মানে দেখতে সুন্দর লাগবে, দেখতে সুন্দর। এটা 1920-র মধ্যে সারা বাংলায় ছড়াই গেল, সারা বাংলায়, মানে একেবারে চোকিং। অন্য যে কোনো উদ্ভিদের সঙ্গে ওর মৌলিক পার্থক্যটা হলে ও দ্রুত বাড়ে কি প্রতি 5 দিনে ডাবল হয়ে যেতে পারে। একটা গাছ 1 বছরে 600 স্কোয়ার মিটার জায়গাকে কাভার করে ফেলতে পারে এবং এটার গ্রোথ খুব বেশি, খুবই
এইটার পাতা শাক হিসেবে খাওয়া গেলে হয়তো না না, এগুলি খাওয়ার কোনো সেটা বললাম, কায়দা তখন নাই। অন্যরকম হতো। যদিও আমাদের মানন সাহেব বলছিলেন আমরা কচুরিপানা খেতে পারি কিনা, আমি সেই রেফারেন্স থেকে গরু তো খেতে পারি, এর ভিতরে টক্সিনস আচ্ছা, আছে, এর ভিতরে টক্সিনস আছে যেটা মানুষের খাওয়ার উপযোগী না, মানুষেরও না, গরুরও না। তবে একটা জিনিস একবার আমরা তখন ছাত্র, ডক্টর ফয়জুর রহমান একজন বায়োকেমিস্ট ছিলেন, উনি একটা জিনিস লক্ষ্য করছিলেন যে কচুরি পানার এত গ্রোথ, তার মানে এখানে গ্রোথ হরমোন আছে, আচ্ছা এই গ্রোথ হরমোন এক্সট্রাক্ট করে গাছে দেওয়া যায় কিনা। আচ্ছা, কিন্তু সেই রিসার্চটা খুব একটা সাকসেসফুল হয় না। কিন্তু কচুরি পানা তো অনেক সময় দেখে যায় জৈব সার হিসেবে ব্যবহার, পচিয়ে টচিয়ে জৈব সার হিসেবে ব্যবহার জৈব সার করে। হিসেবে ব্যবহার করার আমি কিছুটা বিরুদ্ধে। আচ্ছা। এই কারণে কচুরি পানার যে বীজ আছে, সে বীজ কিন্তু 20 ইয়ার্স পর্যন্ত এই থাকে, ভায়াবল থাকে, সুপ্ত অবস্থায় থাকে। আচ্ছা আচ্ছা। আপনি যখনই এই কচুরি পানা সার করলেন, এটা করলেন, সেটা করলেন, পরে দেখা যায় ওখান থেকে আবার কচুরি পানা পরিস্থিতি যদি ভালো হয়, আবার কচুরি পানা হতে পারে, জন্ম হতে পারে। কচুরি পানার জন্য একটা কন্ট্রোলের জন্য আপনার একটা ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ নিতে হবে। ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচ অনেক দেশেই নিছে, আপনার আমাদের দেশেই না যে কচুরি পানা শুধুমাত্র এটা হচ্ছে, মানে অনেক দেশেই এটা সংকট। এই আমাজন অববাহিকায় কিন্তু কচুরি পানা ন্যাচারালি ওইখান থেকে আপনার নিউ অর্লিন্সে আনা হচ্ছে না। আচ্ছা আচ্ছা। নিউ অর্লিন্স থেকে ফ্লোরিডাতে ওইভাবে আমাদের সে মর্গান সাহেবের মতো তারাও তারা ওই যে সৌন্দর্য মাথায় রেখে করেছে। হ্যাঁ, সৌন্দর্য মাথায় রাখছে, পুকুরে দিচ্ছে, এটা করছে, শেষ পর্যন্ত সেন্ট জোনস রিভার আছে ওইখানে ফেলাইছে, ওইখানে চোকড হয়ে গেছে। কিন্তু আমেরিকান এটা একটা সলিউশন করছে। সলিউশনটা হলো যে তারা যেখানে যেখানে কচুরি পানা প্রথমেই যেখানে হয় সেখানেই তারা ধ্বংস করে দেয়, এক। 2 নম্বর হলো কচুরি পানা উইভিল আছে, এক ধরনের পোকা, এক ধরনের উইভিল আছে আমেরিকাতে, ওয়াটার হায়াসিন্থ উইভিল। সেই উইভিল তারা কালচার করে ওটা ছেড়ে দেয়। ছেড়ে দিলে হয় কি, উইভিলের যে অ্যাডাল্টটা পাতা খায়, আর লার্ভাটা ওই যে বাল্ব, যেটা যে কচুরি পানার যে নিচে শেকড়ের উপরে যে একটু ফোলা, আচ্ছা পাতার নিচের অংশ, আর নিচের অংশটা, কাণ্ডটা তো একটু ফোলা থাকে, ওইগুলি খায়। ওগুলি খাওয়ার ফলে হয় কি, কচুরি পানা বাড়তে পারে না। তা আমি এখানে যখন জাতীয় নদী রক্ষা কমিশনে ছিলাম, সেই সময় আমি এই কচুরি পানার সমস্যাটা নিয়ে আমি মানে বুঝতে পারছি যে অনেক জায়গায় যাওয়াই যেত না, স্পিড বোটে করে যায়। আমরা গেলাম ব্রাহ্মণবাড়িয়াতে, সেই ডিসি সাহেব, আমরা একটা স্পিড বোটে করে যাইতেছি কচুরি পানার ভিতর দিয়ে, এটা ভয়াবহ রকমের অবস্থা, আগায় না, পাখায় আটকে যাচ্ছে, একটা অভিযানের মতো। আপনার এই এক্সপিরিয়েন্সটা শুনবো একটা ছোট্ট বিরতির সময় হলো। দর্শক, আজকে আমরা কচুরি পানার সমস্যা এবং সম্ভাবনা নিয়ে কথা বলছি, একটু পরে ফিরছি একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে আমরা কথা বলছি একটি মজার বিষয় নিয়ে, কচুরিপানা। আমাদের চারপাশে তাকালে আমরা নদী, খাল, বিল, জলাশয়ে, পুকুরে দেখতে পাই এই কচুরিপানা, এবং খুবই সুন্দর ফুল। কিন্তু এটি একটা বড় বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে। আমরা দেখেছি গণমাধ্যমে বিভিন্ন জায়গায় নৌপথ বন্ধ হয়ে যাচ্ছে কচুরিপানার কারণে। আবার উল্টো দিকে কেউ কেউ এই কচুরিপানা দিয়ে নানা রকম জিনিসপত্র তৈরি করছেন, এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আলোচনা আছে। ফলে দুটি দিক নিয়ে আমরা কথা বলছি। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মঞ্জুর আহমেদ চৌধুরী, এবং অনলাইনে আমাদের সঙ্গে বরিশাল থেকে যুক্ত আছেন অঞ্জন কুমার বিশ্বাস, তিনি একজন উদ্যোক্তা। গোপালগঞ্জ থেকে আছেন সাংবাদিক মনোজ সাহা। আমরা একটু যাই জনাব অঞ্জন বিশ্বাসের কাছে। অঞ্জন বিশ্বাস, আপনি বরিশালের আগলঝাড়ায় আপনার যে প্রতিষ্ঠান কাজ করে মূলত কচুরিপানা নিয়েই, এবং আপনার এই কাজ নিয়ে আমরাও আমাদের টেলিভিশনে একটা ডকুমেন্টারিও বানিয়েছিলাম। একটু দর্শকদের জন্য যদি বলেন যে এই আইডিয়াটা কেন মাথায় এলো যে কচুরিপানা দিয়েই একটা জিনিস বানাতে হবে যেটার অর্থনৈতিক ভ্যালু আছে, এবং কাজটা মানে কি কি জিনিস বানান, একটু বিস্তারিত যদি বলেন। আমাদের এখানে কচুরিপানা থেকে সাধারণত আমরা কাগজ তৈরি করি এবং কচুরিপানার বিভিন্ন বাস্কেট তৈরি করি। এত সময় আলোচনায় আমি বিভিন্ন ধরনের কচুরিপানার ক্ষতিকারক দিকগুলোই দেখছিলাম, কিন্তু আমার চোখে কচুরিপানার অনেক উপকারী গুণ আছে, এবং যেটা আসলে আমরা যদি কাজে লাগাতে পারি আমাদের অর্থনীতিকে আমরা দারুণ একটা জায়গায় নিয়ে যেতে পারি। যেমন আমরা কচুরিপানা থেকে যখন কাগজ তৈরি করি, এবং এই কাগজটা হ্যান্ডমেড কাগজ, এই কাগজটার গুণগত মান এত ভালো যে ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা আছে। তো সেই জায়গা থেকে আমরা আমাদের এলাকাতে যে কচুরিপানাগুলো আছে এগুলাকে আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করি। সাথে কচুরিপানার পাটা মানে ডগাটা যদি শুকানো যায়, শুকানোর পরে সেই ডগা থেকে বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি করা সম্ভব, যেটা আমাদের আছে। এবং কচুরিপানা থেকে বিভিন্ন আসবাবপত্র তৈরি করা যায়। আর আমি আরেকটু কিছু কিছু জায়গায় একটু কারেকশন, আসবাবপত্র তৈরি করা যায় কিভাবে জনাব অঞ্জন বিশ্বাস যদি বলেন? কচুরিপানা তো খুবই সফট একটা ব্যাপার, এটা দিয়ে আসবাবপত্র কি করে হয়? আসবাবপত্র বলতে যেমন দেখা যাচ্ছে যে আমরা একটা চেয়ার বানাতে চাই, চেয়ারের উপরের
বসার জায়গাটা আমরা কচুরিপানা দিয়ে সলিউশন করতে পারি আর কি, এটা আচ্ছা অনেক আচ্ছা সুন্দর। আচ্ছা। আমরা সাধারণত টোং যে চকিগুলো পাওয়া যায় বা খাটগুলো পাওয়া যায়, হুম। এই খাটের আমরা রশিতে দিয়ে যেটা বাঁধে ওই জায়গাটা আমরা ব্যবহার করে খুব সুন্দর একটা সলিউশন করতে পারি। আচ্ছা এবং কচুরিপানার আঁশ দিয়ে আমরা বিভিন্ন রশি বানাতে পারি, যে রশি দিয়ে আমাদের আরো নতুন নতুন বাস্কেট প্লাস হচ্ছে যে আহ, আরো অনেক কিছু তৈরি হওয়া সম্ভব আর কি, আমি মনে করি। হুম। এবং কচুরিপানার একটা দারুণ সম্ভাবনা আছে, যেমন যেমন এর আগে আমি আলোচনা থেকে কিছু কিছু জায়গায় একটু কারেক্ট করতে চাই। যেমন হচ্ছে যে একটা জলাশয়ে 5%-এর অতিরিক্ত যদি আসলে কোনো জলজ উদ্ভিদ থাকে তাহলে সেটা মাছ চাষের জন্য ক্ষতিকর। আর কচুরিপানাতে একটা উপকারী দিক আছে, সেটা হচ্ছে যে কচুরিপানা কিন্তু জল থেকে যে অ্যামোনিয়া যেটা আছে, যেটা মাছ চাষের জন্য ক্ষতিকর, সেই অ্যামোনিয়াকে ধ্বংস করে। এবং কচুরিপানার যে ডগা, ডগা থেকে আমরা যদি বেটে, ওইটা থেকে আমরা সাধারণত অ্যালার্জির ওষুধ তৈরি হয়, প্লাস ব্যথার ওষুধ তৈরি হয়, প্লাস কচুরিপানার ফুল এটা ভেজে খাওয়া যায়, যদিও আমাদের দেশের প্রচলন এটা খুব কম, কিন্তু এটা খাওয়া যায়। আর হচ্ছে যে যেটা মানে মিষ্টি কচুরি, কুমড়ার ফুলের মতো, মানে মিষ্টি কুমড়ার ফুল তো হ্যাঁ আমরা হ্যাঁ, খাই সেরকম। আচ্ছা আচ্ছা খাওয়া যায়, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা এবং কচুরিপানা এখন যখন বন্যার্থ এলাকায় যখন প্রচুর বন্যা হয়, যখন গোখাদ্য হিসাবে কিছুই পাওয়া যায় না, তখন সাময়িক অল্প অল্প করে কিছু কিছু কচুরিপানা খাওয়ানো হয়, মানে গোখাদ্য হিসাবে। আচ্ছা। এটা ছাড়া কচুরিপানা আরো অনেক দিক রয়েছে, যেটা হচ্ছে যে যখন বাওর অঞ্চলে আমরা যদি দেখি, বাওর অঞ্চলে হচ্ছে যে বাওরের পাড় ভাঙা রোধ করার জন্য সেখানে কচুরিপানা আটকে রাখা হয়। মানে সেটা বাওরের যে জলের যে স্রোত, এই স্রোত থেকে বাড়কে মানে ভাঙা রোধ করার জন্য। এবং যে মুক্ত জলাশয়ে যদি আমি কচুরিপানা চিন্তা করি, তাহলে মুক্ত জলাশয়ে কচুরিপানা আটকিয়ে রেখে সেখানে মাছ চাষ করে অনেকে। এক্ষেত্রে যে যে মাছগুলা ওর নিচেই হয়, যেমন ট্যাংরা মাছ, ফলুই মাছ, এই মাছগুলা হচ্ছে কচুরিপানার নিচেই খুব ভালোভাবে বংশ বিস্তার করে। কিন্তু আমাদের মনে রাখতে হবে, কচুরিপানাই হোক আর যে কোনো জলজ উদ্ভিদই হোক না কেন, একটা জলাশয়ে 5%-এর অতিরিক্ত যদি সেটা হয়ে যায়, তাহলে সেটা ক্ষতিকর হিসাবে চলে আসে। যেমন একটা মাছের খাদ্য উৎপাদন করার জন্য সূর্যের আলো দরকার হয়, অক্সিজেন দরকার হয়। তো এই জায়গা থেকে মানে সূর্যের আলোটা যখন কচুরিপানা রোধ করে, সেক্ষেত্রে হয়তো প্রতিবন্ধকতা তৈরি করে। আবার এই কচুরিপানার তলাই মাছের অভয় আশ্রয়স্থল হয় আর কি। তো সেক্ষেত্রে আমরা আসলে প্রত্যেকটা জিনিসের যদি সঠিক ব্যবহার করতে পারি, অর্থাৎ নিয়ম মেনে পরিকল্পিতভাবে যদি করতে পারি, তাহলে সেটা খুব ভালো হয়। যেমন কচুরিপানা থেকে কিন্তু অনেক এলাকায় কম্পোস্ট সার তৈরি করে, প্লাস হচ্ছে যে অনেক বাওর অঞ্চলে দেখা যায় সেটা ধাপ পদ্ধতিতে সেটার উপরে সবজি চাষ করে। তো এরকম বিভিন্ন পদ্ধতি আসছে, যে পদ্ধতিতে মানে যদি আমরা একটু মানে বিজ্ঞানসম্মত ভাবে চিন্তা করতে পারি এবং সেটা কাজে লাগাতে পারি, তাহলে আরো অনেক অপার সম্ভাবনা যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলো আমরা খুঁজে বের করতে পারবো। সব থেকে মজার বিষয় হচ্ছে, কচুরিপানা একটা সময় পর্যন্ত মানুষের চোখে খুবই মানে ভুল ধারণা ছিল যে কচুরিপানা মনে হয় শুধু মানুষের ক্ষতিই করে, কিন্তু ক্ষতি না, ক্ষতির পাশাপাশি অনেক উপকার করে। শুধু কচুরিপানাই না, আমি বলতে চাই যে প্রকৃতিতে যতগুলো সোর্স আছে, মানে যতগুলো ন্যাচারাল উপাদান আছে, প্রত্যেকটা ন্যাচারাল উপাদান নিয়ে যদি আমরা চিন্তা করতে পারি, যদি কাজ করতে পারি, তাহলে আরো অনেক সম্ভাবনা আমাদের তৈরি হবে, আরো অনেক কর্মক্ষেত্র তৈরি হবে, এবং যেটা থেকে আমরা অনেক আর্ন করতে জনাব পারবো। অঞ্জন বিশ্বাস, আপনি তো এর অর্থনৈতিক দিকটি বললেন, কিন্তু আমরা আলোচনা শুরু করলাম গোপালগঞ্জের একটি নদী কেস স্টাডি হিসেবে নিয়ে। অনেক নৌপথ বন্ধ হয়ে যাচ্ছে তো, তো ফলে আপনি হয়তো একটা দিক বললেন, কিন্তু এর উল্টো দিকও তো আছে। তো অবশ্যই আছে, আমি ওইটা আগেই বলেছি যে 5%-এর অতিরিক্ত যদি হয় তাহলে এটা মানে ক্ষতিকর আর কি। তো সেই জায়গা থেকে আমাদের এটা একটা প্ল্যান মাফিক হওয়া দরকার, যে আমরা জাস্ট এইটা নিয়ে এই অঞ্চলে কি করতে পারি। যেমন আমাদের বরিশাল অঞ্চলে আমরা যেখানে আছি, এখানে আশপাশে যে কচুরিপানাগুলো আছে, এই কচুরিপানাগুলো আমরা ইউটিলাইজ করতে পারতেছি এবং তা থেকে বৈদেশিক মুদ্রা পর্যন্ত অর্জন করতে পারছি। তো আমার কথা হচ্ছে তার যে মানে কি এই আপনারা আপনারা পরিকল্পনা, আপনারা কচুরিপানা দিয়ে যে জিনিসপত্র তৈরি করেন এগুলো বিদেশে রপ্তানি হয়? হ্যাঁ, এটা আমাদের প্রত্যেকটা মানে 95% দেশের বাইরে যায়, আর 5% দেশের মধ্যে বিক্রি হয় বাহ, আর কি। আপনারা কি তো কি বানান সেক্ষেত্রে একটু যদি বলেন, কি কি তৈরি করেন? আমাদের বেসিক কচুরিপানা থেকে হয় কাগজ, যে কাগজ থেকে আমরা নোটবুকের শীট হিসেবে ব্যবহার করতে আচ্ছা পারি, আচ্ছা। বিভিন্ন টেলিভিশনের শীট হিসেবে আমরা ব্যবহার করি। হুম। এছাড়া আরেকটা কাজ করি, কচুরিপানা থেকে বাস্কেট, বিভিন্ন টাইপের বাস্কেট, যে আচ্ছা বাস্কেট গুলো ডেস্কে, যে বাস্কেট গুলো আমরা রিসাইকেল বিন হিসেবে ব্যবহার করতে পারি, যে বাস্কেট গুলো আমরা লন্ড্রি বাস্কেট হিসেবে ব্যবহার করতে পারি। এরকম আচ্ছা আচ্ছা আচ্ছা। ব্যবহার করতে আমরা এটাকে মানে ইউটিলাইজ করি আর কি, এবং এটা প্রতিনিয়ত আমরা নতুন নতুন ডিজাইন করি
এবং সেই ডিজাইনটা মার্কেট অনুযায়ী, চাহিদা অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করি আর কি। রাইট, অনেক অনেক ধন্যবাদ অঞ্জন বিশ্বাস স্যার। এইটা জায়গায় একটু ফোকাস করবেন কিনা আপনি, যে একটা বিরাট শিল্পও গড়ে উঠছে, তো তার মানে আমরা কচুরিপানা পুরো রিমুভ করে যদি দেই, সেটা তো সমাধান না নিশ্চয়ই। না, এখানে আপনার একটা জিনিস দেখতে হবে যে ইন্ডাস্ট্রিটার কথা আন্দোলন সাহেব বললেন, এটা ভালো। এটা ঢাকায়ও করছে কিছু। ঢাকায় আপনার বাড়িধারার কাছে একটা দোকান ছিল, সেখানে কচুরিপানার ওই সোফা টোফা এগুলি বিক্রি হচ্ছে এক্সোটিক প্রোডাক্ট হিসেবে। এটা মেইন স্ট্রিম প্রোডাক্ট তো না, এক্সোটিক প্রোডাক্টে। এখন যদি আপনার এটার যে কোনো ইন্ডাস্ট্রির একটা র মেটেরিয়াল এনশিওর করতে হয়, আপনি যদি র মেটেরিয়াল এনশিওর করতে যান, তাহলে আপনার নদ নদীতে কচুরিপানা রাখতে হবে, আদারওয়াইজ ইন্ডাস্ট্রি সার্ভাইভ করবে না। ইন্ডাস্ট্রি সার্ভাইভ করতে পারে না। আপনি তো এখন যদি আপনি র মেটেরিয়াল হিসেবে কচুরিপানাকে রাখেন, যেমন তুরাগ নদীতে আমি গত সপ্তাহে দেখে আসলাম, ব্যাপকভাবে আপনার হয়ে গেছে, কচুরিপানা হয়েছে সেই ইসের মতো, আপনার মধুমতির মতো। এরা ওই বালু নেয়, বুঝলেন, ইলিগালি বালু নেওয়ার জন্য খুঁটি করে করে আপনার ওই পাইপ নিছে। এই খুঁটি করার ফলে কচুরিপানা ওইখানে আটকে যেয়ে আপনার ওখানে আপনার জাস্ট ওই ছোটো আকারের ওই মধুমতির মতো সেই সিস্টেম হয়েছে। লক্ষ লক্ষ কোটি কোটি মশা হয় সেখানে, আচ্ছা, ব্যাপকভাবে। এই নদীর ভিতরে কচুরিপানা থাকার ফলে আপনার কিউলেক্স মশার যে উৎপাদন, সেটা আনঅ্যাবেটেড। আপনি ঢাকার চারদিকে যাবেন, বালু নদীতে আমি দেখছি যেখানে, কারণ এই নদীগুলি আপনার হয়ে গেছে, কি বলে, দূষিত, পলিউটেড হয়ে গেছে। পলিউটেড ওয়াটারে আপনার কিউলেক্স মশা হয়, পলিউটেড পানিতে মশা বেশি হয়। হ্যাঁ, পলিউটেড পানিতে কিউলেক্স মশা বেশি হয়। আপনার এডিস হবে না বা অ্যানোফিলিস হবে না। এডিস তো অভিজাত মশা। হ্যাঁ, অ্যানোফিলিসও হবে না, ক্লিয়ার ওয়াটার লাগে অ্যানোফিলিস। তো এখন এইখানে যদি এই কচুরিপানা থাকার ফলে একে তো পলিউটেড ওয়াটার প্লাস স্ট্যাগন্যান্ট, দেয়ার ইজ নো ওয়েভ অ্যাকশন, ব্যাপকভাবে এই মশা হচ্ছে, কোনোভাবেই কন্ট্রোল করা যায় না আনলেস ইউ ক্লিয়ার দ্যাট ওয়াটার হায়াসিন প্যাচ। এরকম একটা অবস্থা। কচুরিপানাকে এনকারেজ করা যায় না, কোনো দেশই করে নাই। সাউথ আফ্রিকাতেও আপনার ইন্টিগ্রেটেড পদ্ধতিতে তারা কন্ট্রোল করছে। তারা আপনার একটা হলো মেকানিক্যাল, ফার্স্ট হলো যে কচুরিপানা রিমুভ করার জন্য আমেরিকাতে বলেন, বহু দেশে আছে আপনার একেবারে কেটে ফেলে, কেটে কেটে আপনি দুই পারে। এটা হলো মেকানিক্যাল, ছোটোখাটো যেখানে হচ্ছে সেখানে। আর একটা হচ্ছে আপনার যে বায়োলজিক্যাল কন্ট্রোল, এই যে আপনার ও যাতে জন্মাতেই না পারে, ওদের একটা ইকোনমিক থ্রেশহোল্ডের নিচে যেন থাকে, সেই ব্যবস্থা করা। এইভাবে কিন্তু ফ্লোরিডাতে কিন্তু এই কচুরিপানার সমস্যার সমাধান তারা করতে পারছে, বাট ইটস এ কন্টিনিউয়াস প্রসেস। এমন না যে একবার কন্ট্রোল করে আমি হয়ে গেল, আমি চলে গেলাম। মানে মধুমতিতে যেমন আজকে কাজ শুরু হবে বললেন মনোজ সাহা, এটা এমন না যে আগামী 2 মাস পরে এটা আবার এই জায়গায় থাকবে, হয়তো আবার এসে আবার না। এখানে কিন্তু হইতেছে কি, ফিজিক্যাল কারণে এটা হচ্ছে, ফিজিক্যাল কারণে। আচ্ছা, যে আসতেছে মধুমতি একটা খরস্রোতা নদী, প্রবাহমান নদী। প্রবাহমান নদীতে কিন্তু কচুরিপানা হইতে পারে না। কচুরিপানা ও এসে তো চলে যায়, ও এসে চলে একদম আপনার বঙ্গোপসাগরের স্যারাইন ওখানে যে সব মারা যায়। কিন্তু বর্ষাকালে সেই জন্য বর্ষার দিকে কচুরিপানা কিন্তু শেষ পর্যন্ত আপনার মেইন নদীগুলিতে চলে যায়, ছোট ছোট নদী থেকে। কিন্তু ছোট নদীতে অনেক জায়গায় আছে আটকে থাকে, একদম আটকে থাকে, জমাট বাঁধা হয়েছে। যেমন কুমার নদীতে আমি গিয়েছিলাম, ওইখানে তারা একটা অংশ করতে পারছে। এখানে যে ছিলেন, যে ডিসি সাহেব ছিলেন, উনি বেশ উদ্যোগ নিয়ে। কুমার নদী মানে মাদারীপুর না, এটা আপনার ফরিদপুর। আচ্ছা, কুমার নদীর একটা অংশ করতে পারছে তারা। এখন বড় বড় নদীতে কিন্তু কচুরিপানা হতে পারে না, কারণ এটা খরস্রোতা, সবসময় প্রবাহমান থাকে। এই যে এখানে যে মধুমতি, এটা কিন্তু বায়োলজিক্যালি না, ওই জায়গায় অনেক দিন ধরে আসে তা না, এটা আইসে লাগছে। মানে ও যাচ্ছিল, যাওয়ার পথে বাধাপ্রাপ্ত হয়েছে। এবং বাধাপ্রাপ্ত হলে উনি যেটা বললেন যে লতাগুলি স্টোলেন, ওই স্টোলেনগুলি একটা থেকে আর একটা, মানে একটা কচুরিপানা থেকে আর একটা কচুরিপানা একটা নালীর মতো, একটা লতার মতো যে আবার আর একটা হচ্ছে। এটা 5 দিনে ডাবল হয়ে যাচ্ছে, 5 দিনে ডাবল হয়ে যাচ্ছে, হয়ে ওটা ম্যাট হয়ে যাচ্ছে। ম্যাট হয়ে যখন একবার ওইগুলো হয়ে যায়, তখন কিন্তু আর যে কচুরিপানা আসতেছে, তখন একটা বড় স্টেপ নিতে হয়। হ্যাঁ, তখন বড় স্টেপ নিতে হয়। তখন যদি আপনার মেকানিক্যালি কেটে দিতে পারতেন, তাহলে কিন্তু কচুরিপানা হতে পারে না। কিন্তু কচুরিপানা পারে যদি আপনি উঠাই রাখেন, যে পারে উঠে রাখেন,
বা আপনার করেন, যদি সার করেন, তাহলে কিন্তু একটা বিপদ থাকে। কচুরিপানার যে সিডগুলি, ওটা থেকে আবার জন্ম হতে পারে। ওখান থেকে আবার জন্ম হতে পারে। আরেকটা বিরতির সময় হলো, যদিও আমরা আলোচনাটা দুইভাবেই করতে চাই, যে এর সংকটটা যেমন আছে, সম্ভাবনাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এবং কচুরিপানা তো আপনি পুরোপুরি রিমুভ করতে পারবেন না, এটাকে অন্ততপক্ষে মিনিমাম সহনীয় পর্যায়ে রেখে অর্থনৈতিক দিকটা অঞ্জন বিশ্বাসদের মতো লোকেরা এই যে কাজটা করছেন সেটাও রাখা, আবার নৌযানটাও চলাচল করে রাখা, মানে সমাধানটা হতে হবে আসলে দ্বিপাক্ষিক। আর একটা বিরতি আসছি, দর্শক ফিরছি আর একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকবেন। দর্শক বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে আমরা কচুরিপানা নিয়ে কথা বলছি। খুবই ছোট বিষয় মনে হতে পারে, কিন্তু এর সংকট আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় নৌপথ বন্ধ হয়ে যাচ্ছে অতিরিক্ত কচুরিপানার কারণে। আবার উল্টো দিক দিয়ে কেউ কেউ আমরা দেখছি যে কচুরিপানা দিয়ে কাগজ তৈরি করছেন, নানা রকম ছোট ছোট জিনিস তৈরি করছেন, যেগুলো বিদেশে রপ্তানি হচ্ছে, ফলে এর একটি অর্থনৈতিক দিকও আছে। ফলে আমরা দুটি বিষয়েই ফোকাস করবার চেষ্টা করছি, এবং দিন শেষে আমরা একটা কার্যকর সমাধানে পৌঁছাতে চাই যে কচুরিপানাও থাকবে, আবার সে আমাদের নদীপথ বন্ধ করবে না। তার পথটাকে আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী, এবং বরিশাল থেকে আছেন অঞ্জন বিশ্বাস, এবং গোপালগঞ্জ থেকে আছেন সাংবাদিক মনোজ শাহ। মনোজদা, একটা বিষয়, যেমন বরিশাল থেকে অঞ্জন কুমার বিশ্বাস যেরকম বলছিলেন যে ওনারা কচুরিপানা দিয়েই অনেক জিনিস তৈরি করছেন যা বিদেশে রপ্তানি হচ্ছে, এবং 95%ই রপ্তানি হয়। তো গোপালগঞ্জে আপনি যে সংকটটা আমাদের দেখালেন মধুমতি নদীতে, যে এখন নৌপথই বন্ধ হয়ে গেল, তো সেখানে এখন প্রশাসন নিশ্চয়ই এটা পরিষ্কার করবে, নৌরুট স্বাভাবিক করবার জন্য, কিন্তু ওখানে এরকম কোনো উদ্যোগ কি আছে, বা কেউ কি এরকম ভাবছেন যে হ্যাঁ এই কচুরিপানা দিয়েই একটা অর্থনীতিতে কাজে লাগানো যায়, এরকম কোনো চিন্তাভাবনা কারোর মধ্যে আছে কিনা, বা হতে পারে কিনা, কি মনে হয়? মানে বরিশাল তো গোপালগঞ্জের কাছেই। হ্যাঁ, গোপালগঞ্জে এখানে অর্থনৈতিক কর্মকাণ্ড কচুরিপানা ঘিরে হয়। এটা হলো তো গোপালগঞ্জ আহ, নিম্ন জলাভূমি বেষ্টিত একটি জেলা। এখানে বিলের সংখ্যা প্রায় 114টার মতো। এখানে নদী আছে 10টা, খাল আছে প্রায় 300-র মতো। তো এই জেলায় মূলত এটাকে নিম্ন জলাভূমি বেষ্টিত জেলা বলা হয়। এখানে কচুরিপানার আধিক্য দীর্ঘকালের। তো এই কচুরিপানা একটি জঞ্জাল। এই জঞ্জালের কাজে লাগানো শুরু হয় প্রায় 100 বছর আগে গোপালগঞ্জে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মিত্রডাঙ্গা নামে একটি গ্রাম আছে। সেই গ্রাম থেকে তখন থেকেই, মানে প্রায় 100 বছর আগেই, ওইখানে মূলত ভাসমান বেডে, অর্থাৎ কচুরিপানার যে ভাসমান বেড, কচুরিপানা স্তূপ করে সেখানে পচিয়ে ভাসমান বেড তৈরি করে সেখানে সবজি, শাক, এইগুলো চাষাবাদ প্রায় 100 বছর আগে থেকে শুরু হয়। তো সেটা এখন পর্যন্ত অব্যাহত আছে। এবং এই কাজটা সম্ভবত যারা মনোজ সাহা, আপনার পাশের যে জেলা পিরোজপুর, সেখানেও বোধহয় একই পদ্ধতিতে হয়। পিরোজপুরে যেটা হয় সেটা শুধুমাত্র সবজির চারা উৎপাদিত হয়। আচ্ছা। কিন্তু গোপালগঞ্জে এখানে শুধুমাত্র সবজির চারা করে না, আমাদের গোপালগঞ্জের কৃষকরা এখানে সবজি করে, এখানে আপনার ফল করে, আচ্ছা। তারপরে আপনার শাক করে। তো এই শাকসবজি যেগুলো উৎপাদিত হয়, এই শাকসবজিগুলো একেবারেই মানে মানব দেহের জন্য খুবই নিরাপদ, এবং এটার মধ্যে আচ্ছা, আপনার তার মানে কোনো রাসায়নিক সার কীটনাশক দেয় না? খুব কম দেয় না এমন না। আচ্ছা। খুবই কম ব্যবহৃত হয়, এবং ওইখান থেকে উৎপাদিত যে সমস্ত শাকসবজি এবং ফল, এটা খুবই টেস্টি, মানে সুস্বাদু। তো এটার মানে আপনার মার্কেট ভ্যালু খুব বেশি, এটা বেশি দামে বিক্রি হয়। মিত্রডাঙ্গা থেকে এটা শুরু, এখন এটি গোপালগঞ্জের 5 উপজেলাতে ছড়িয়ে গেছে। এটি নিয়ে গভর্নমেন্ট দুইভাবে প্রজেক্ট করেছে। একটি হলো আপনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আর আরেকটি হলো আপনার কৃষি গবেষণা ইনস্টিটিউট। দুইটা থেকে দুইটি প্রজেক্ট হয়েছিল গোপালগঞ্জে। এটি একটা চলেছে 7 বছর আর একটা চলেছে 5 বছর। তো এটা শুধুমাত্র গোপালগঞ্জ না, মানে জলাভূমি বেষ্টিত যে সমস্ত জেলা আছে, এরকম বোধ হয় 14টা জেলা 36টি উপজেলায় এই প্রজেক্ট চলমান ছিল। তো সেখানে গবেষণায় যেটা দেখা গেছে যে একই সঙ্গে কচুরিপানার ভাসমান বেডে সবজি চাষ, সেই সাথে মাছ চাষ, এবং ভাসমান বেডে হাই ক্রপ ভ্যালু, আপনার যে সমস্ত ক্রপের দাম খুব বেশি, যেমন ধরেন আপনার তরমুজ, তারপরে টমেটো, গ্রীষ্মকালীন টমেটো সহ বিভিন্ন ধরনের শাক সবজি এখানে আবাদ হয়েছে, এবং সেখানে সফলতা আসছে। এখন গোপালগঞ্জের ধরেন প্রায় 1 থেকে 1.5 হাজার কৃষক এই ভাসমান বেডে সবজি উৎপাদন করে এই কচুরিপানা ব্যবহার করে। কিন্তু এখানে এখন যে প্রবলেম হচ্ছে যে আপনার কচুরিপানায়
যে চাষাবাদ, এই চাষাবাদে কিছু প্রবলেম চলে আসছে। সেটা হলো যে গোপালগঞ্জের পানিতে স্যালাইন আসতে শুরু করেছে, মানে লবণ আসতে শুরু করেছে। লবণ আসার কারণে কচুরিপানার যে আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিতে একটা পরিবর্তন আসছে, অর্থাৎ ওর যে শেকড়, এটা এক ধরনের পরিবর্তন আসছে। গোপালগঞ্জের নদী কচুরিপানা পর্যন্ত স্যালাইন চলে যাচ্ছে, এটা কি বৈশ্বিক যে উষ্ণায়ন জলবায়ু পরিবর্তন তার প্রভাব বলছেন? ফারাক্কার প্রভাব। ফারাক্কা। হ্যাঁ, এটা তো আছেই। আর এটা মূলত এই আপনার ভাসমান বেডে যে সবজি চাষ, এটা এই প্রজেক্ট নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে আমাদের যে ক্লাইমেট চেঞ্জটা হচ্ছে, ক্লাইমেট স্মার্ট যে চাষাবাদ, অর্থাৎ যখন আপনার জলমগ্ন অঞ্চল বেড়ে যাবে তখন আমরা কিভাবে এটা সার্ভাইভ করতে পারবো, আমাদের কৃষকরা কিভাবে সার্ভাইভ করে ফসল উৎপাদন ঠিক রাখতে পারে। তো তারই একটি পরীক্ষামূলক হয়েছিল গোপালগঞ্জে। সেখান থেকে আমরা যেটা দেখেছি যে এখানে সবজি উৎপাদন আসছে বেশ ভালোই, কিন্তু প্রবলেমটা হচ্ছে যে স্যালাইন আসার কারণে কচুরির কোয়ালিটি নষ্ট হচ্ছে, এবং অসময়ে দেখা গেল যে সময় তারা এটা প্রোডাকশন করতে চায় সেই সময় কচুরি তার ঠিকমতো কোয়ালিটি থাকছে না। কচুরির আচ্ছা। কোয়ালিটি ঠিক না থাকার কারণে তাদের যে প্রত্যাশিত যে চাষাবাদ সেটি সেটি হচ্ছে ব্যাহত না। হচ্ছে। রাইট। এটিতে আরেকটা অ্যাঙ্গেল জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী, দেখেন কচুরিপানা আপনি যদি ফুললি রিমুভ করে দেন তাহলে অনেক মানুষ, শুধুমাত্র হ্যান্ডিক্রাফটস না, কৃষি বিরাট মানে ভূমিকা রাখছে কৃষি উন্নয়নে। তাহলে এই দুইটি দিককে আপনি কিভাবে দেখবেন? না, আপনি দেখেন যে এই চাষগুলি যেটা হচ্ছে মনোজ সাহেব যেটা বললেন, চাষগুলি হচ্ছে যে আপনার জলাভূমিতে, নদীতে না, কিন্তু না, নদীতে না। lowland এবং আর কি। ওইখানে কচুরিপানা থাকলেও যা, না থাকলেও তা, আপনার ওখানে তেমন কোনো নৌ রুট না সেগুলি। আচ্ছা, কারণ আপনি বলছেন যেখান থেকে নৌযান চলাচল করে ওই জায়গাটা পরিষ্কার রাখা। না, আমি মনে করি যে আমাদের যে গ্রামীণ যে নৌ রুট আছে, আমাদের তো ধরেন কত বর্ষাকালে 5,000-7,000 কিলোমিটার নৌ রুট আর নৌপথ, আর যখন ড্রাই সিজনে 4,000-3,500 কিলোমিটার। কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের কমপক্ষে 15,000 কিলোমিটার কিন্তু নৌপথ আছে, সে ক্লাসিফাইড না, যেমন বিআরডব্লিউটি ক্লাসিফাই করছে, আচ্ছা, আচ্ছা। ওই ক্লাসিফাইড আনক্লাসিফাইড অনেক আছে। আচ্ছা। এই নৌপথগুলিকে আমরা সম্পূর্ণভাবে ইগনোর করছি। এই যে গ্রামীণ ইগনোর নৌপথ করছি কারণ এখন রাস্তাঘাট তো মানুষের বাড়ির দরজা পর্যন্ত যাচ্ছে। ইজি বাইকে সে বাড়ির মানে গ্রাম পর্যায়েও আপনি দেখবেন যে বাড়ির সামনে থেকে উঠছে, সে বাজারে যাচ্ছে ইজি বাইকে। নদীপথ লাগে না না, তার? শুনেন, লাগে। যারা গ্রামীণ যদি অর্থনীতি থেকে আপনি চিন্তা করেন, যে আপনার গবাদি পশুর জন্য খড় আপনি ট্রান্সপোর্ট করতে হবে, এটা ট্রাকে করে বা ইজি বাইকে করে বা কোনো কিছুতে করে অনেক কঠিন এবং এক্সপেন্সিভ। আপনি ধরেন যে মাটির যে হাড়ি পাতিলের কথা আমরা বলি, এগুলি পাচ্ছেন না কেন? আপনি মাটির হাড়ি পাতিল ট্রান্সপোর্ট করা যাচ্ছে না। আগে কুমোর সড়ক পথে হবে না, সড়ক পথে ভেঙে যায়। এবং কুমার পাড়াগুলো আমরা দেখেছি এখনো সব নদীর পাড়ে, কারণ নদীর ভিতরেই নদীর যে নৌকাই ছিল, সেখানে কুমোরের এই সব জিনিসগুলি হাঁটে হেঁটে যেতে পারতো। আপনার বাসের ট্রান্সপোর্ট করা, বাসের একটা ইকোনমি বিশাল, বাস তো আপনি ইজি বাইকে নিতে পারবেন না। আপনার বাসের ট্রাকে করে নিতে হলে খুব ঝামেলা হয়, ট্রান্সপোর্ট হয়। আপনি কেন আপনার যে এই যে শুধু যে মানুষ যেতে হবে এই নৌপথ দিয়ে, তা তো না। শুধু যে পণ্য পরিবহন তো সস্তা, আপনার পণ্য পরিবহনের জন্য, যেমন তরমুজ, আপনি যে বরিশাল থেকে তরমুজগুলি ট্রাকে করে আনেন, এগুলি আনার সময় যে ঝাঁকিতে ড্যামেজ হয়। কিন্তু আপনি নৌকায় যদি করে আনেন, নৌকায় কিন্তু এটা অনেক ইজিলি আসতে পারে, থাকে, দামও কম থাকে। হ্যাঁ, আপনার 1/3 আপনি যদি যে নৌপথে যদি কোনো পদ্ম প্রবাহ করেন, আপনার অনেক জিনিস আছে যেগুলো বাল্ক প্রোডাক্ট, যেগুলি নৌকায় যেতে হবে। আপনি ধরেন ইট বলেন, আপনার সিমেন্ট বলেন, আপনার রড বলেন, এ ধরনের জিনিস কিন্তু গ্রামীণ হিসেবে যদি মনোজ সাহেব যেরকম বললেন যে ওনার টেকেরহাট বন্দরে ওনার অঞ্চল থেকে যেসব এই যে ভারী জিনিসপত্র, টিন, রড, বালু আসে, এটা তো সড়ক পথে অসম্ভব আসলে। আমি তো টেকেরহাটে, আমাদের বাড়ির কাছাকাছি তো টেকেরহাট, এটা এখন ওই নদীটা যদি আপনার বন্ধ হয়ে যায় তারপরে টোটাল কলাপস করে যাবে, কারণ অনেক জিনিস এখনো নদীপথে, গ্রামীণ নদীপথে। সুতরাং বিআইডব্লিউটির সাথে সাথে আমার একটা ধারণা ছিল, আমি একটা সেই লাইনে চিন্তাও করতেছিলাম যে গ্রামীণ এই যে নৌপথগুলিকে পণ্য এবং যাত্রী পরিবহনের জন্য কিভাবে করা যায়, সেজন্যই কিন্তু আমি একটা সার্ভে করছি যে ফার্স্ট অবস্টাকল হচ্ছে কচুরিপানা। এখন কচুরিপানার জন্য কিন্তু আপনি শুরুই করতে পারতেছেন না।
আচ্ছা। আপনি শুরুই করতে পারবেন না। এখানেও জায়গায় জায়গায় কিন্তু করা আছে, লঞ্চ ঘাটের মতো স্টেশন বিআরডব্লিউ করে দিচ্ছে, কিন্তু ইনঅপারেটিভ, কারণ কচুরিপানা যেতে পারে না। কিন্তু এখন ধরেন টেকনোলজির এত বাড়ছে, আপনি ধরেন সোলার পাওয়ার্ড নৌকা কি, যান্ত্রিক নৌকা কি আমরা তৈরি করতে পারি না? অফকোর্স আমরা পারি, কিন্তু চালাবেন কোথায়? আপনি চালাবেন কোথায়? আপনি চালাবেন কোথায়? যদি আপনার সোলার পাওয়ার, এইটা আপনার খুব সম্ভব যে ফরিদপুর, এটি কুমার নদী সম্ভবত, কুমার বোধহয় এটা কুমার নদী, এখানে এটা আমি ইনিশিয়েট করে দিয়ে আসছিলাম পরিষ্কার করতে। এই যে এখানে আমি ওখানে ডিসি সাহেব খুবই ছিলেন, মানে আপনি চেয়ারম্যান থাকা অবস্থায়? হ্যাঁ, চেয়ারম্যান থাকা অবস্থায় আমার এই ছবিটা দেখে আমার মনে হলো এরা প্রায় 6-7 কিলোমিটার জায়গা এরা করতে পারছে, পরিষ্কার করতে পারছে। এবং ডিসি সাহেব ছিলেন খুবই উদ্যোগী, এবং সারা ফরিদপুরের লোকজন, শহরের লোকজন ভলান্টারিলি কাজ করে ক্লিন করছে। তারা একেবারে দেখেন কি অবস্থা ছিল, এটাকে তারা এখন কি অবস্থায় আছে আই ডোন্ট নো। এটা প্রতি বছরই এই কাজ করা দরকার। বললেন 5 গুণ হয়ে যায়, 5 গুণ হয়ে যাওয়ার আগে যখনই আপনার শুরু হয়, তখনই যে গোড়াতেই যদি আপনি কেটে দেন, এবং আপনি যদি ধরেন যে বিআইডব্লিউটিএ বলেন, এলজিডি বলেন, তারা কিন্তু মেকানিক্যাল এই কচুরিপানা ডিস্ট্রয়ার, এগুলি ইজি টেকনোলজি, নট দ্যাট। এগুলি যদি তারা উদ্যোগ নেন, তারা যদি প্রাইভেট সেক্টরকেও বলেন যে তোমরা এই ধরনের মেশিন আনো, জায়গায় জায়গায় যেখানে কচুরিপানা হবে কেটে দিলেই হয়, কিন্তু কেটে দিলে ভেসে চলে যাবে, কিছুটা পলিউশন হবে কিছুটা, কিন্তু প্রথম থেকেই যদি করেন তাহলে যে এই নৌ পরিবহনটাকে যদি আপনার সচল রাখা যায়, রাখতে হলে এটা পরিষ্কার রাখতে হবে, তাতে ইকোনমিটাও ভালো হবে, ইকোলজিটাও ভালো হবে, কিন্তু আপনার ইকোলজিও কিন্তু ভালো হবে। সব নৌকাই যে আপনার মেকানাইজড হতে হবে কোনো কথা নাই। এখনো সোলার পাওয়ার আছে, আপনার উইন্ড পাওয়ার আছে, যেটা আমাদের পালের নৌকা ছিল। আমরা শুধু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কথা বলি, কিন্তু এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কথা বললে তো হবে না, ইউ হ্যাভ টু ফ্যাসিলিটেট দ্যাট সিস্টেম। আর একটা বিরতি নিয়ে আসছি দর্শক, আর একটা ছোট্ট বিরতির সময় হলে একটু পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। দর্শক, বিরতির পরে আবারও স্বাগত বদ্বীপে। আজকে আমরা কচুরিপানা নিয়ে কথা বলছি। আমাদের সঙ্গে আছেন জাতীয় নদী রক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আহমেদ চৌধুরী। বিরতির আগে আপনি যে জায়গাটাতে ছিলেন, যে এখন কচুরিপানার এটা একটা বড় সংকট হিসেবে আপনি এখন পর্যন্ত দেখছেন, যদি এর অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে আমরা আলোচনা করলাম, কিন্তু আপনার মূল ফোকাসটা যদি বুঝতে পারি যে যেসব জায়গা দিয়ে নদী বা নৌযান চলবে, গ্রামীণ নৌপথ, সেই জায়গাটা পরিষ্কার রাখা, এবং সেইখানে সরকার একটা বড় উদ্যোগ থাকা। সরকারের যেটা করতে পারে, যেটা শেরে বাংলা করছিলেন, শেরে বাংলা কিন্তু সকল আইন, মিউনিসিপ্যাল আইন, বিভিন্ন রকমের যে আইন ছিল, গ্রামীণ পল্লী উন্নয়নের আইন ছিল, সেই আইনগুলিকে উনি সংশোধন করছিলেন 1937-এ এই কচুরিপানা ধ্বংস করার জন্য। সেই সময় মানুষের যারা হয়তো মানে তাদের যে ইশতেহারে কচুরিপানা কত কিলোমিটার পরিষ্কার করা হবে বলেন কি, এই ধরনের ছিল আইন ছিল কচুরিপানা নির্মূলের জন্য আইন। কারণ কি, এরা বুঝতে পারছিলেন যে গ্রামীণ ইকোনমিকে কিভাবে এরা সর্বনাশ করে দিচ্ছে। আপনি দেখেন আজকে গ্রামীণ নৌ রুট নাই। আপনি গ্রামীণ নৌ রুটে শুধু যে কচুরিপানা তা না, অনেক জায়গায় আপনার বাদ দেওয়া হয়েছে, অনেক জায়গায় স্লুইস গেট করা হয়েছে, কিন্তু প্রধানতম এটা হচ্ছে কিন্তু এই কচুরিপানা। তারা শেরে বাংলা যেটা করছিলেন, যে উনি বলছিলেন জায়গায় জায়গায় এই দেশের কচুরিপানা নদী, বলছে যে এখানে নৌকা বাইচের জন্য উনি উদ্যোগ নিয়েছেন। আচ্ছা, নৌকা বাইচ হতে গেলে পরিষ্কার করতে হবে, নৌকা বাইচ হতে গেলে পরিষ্কার করতে হবে। তাই আমাদের দেশের যে স্পোর্টসের একটা হইতে পারে, কিন্তু নৌকা বাইচ যেটা গ্রামে আগে ছিল, এখনো হয় অবশ্যই, এখন হয় সব জায়গায় হয় না। হ্যাঁ, বড় বড় নদীতে হয়, কিছু কিছু জায়গায় চিত্রায় হয়, কিন্তু যদি আপনি সারা বাংলায় যদি এই নৌকা বাইচের একটা উদ্যোগ নেওয়া হয়, নৌকা বাইচের যদি একটা রেগুলেশন করা হয়, যে এই নৌকাগুলির সাইজ এটা হবে ইত্যাদি ইত্যাদি, বছরব্যাপী, মানে বর্ষাকালে অন্তত হবেই, বর্ষাকালে বা শীতকালে, তাহলে হয়তো কি আপনার নদীগুলি ঠিক থাকতো। কিন্তু কে এই উদ্যোগ শেরে বাংলা নিয়েছিলেন, কিন্তু উনি স্বাধীনতার পরে কচুরিপানা রিমুভের কোন উদ্যোগ ছিল না। রাষ্ট্রীয় আইয়ুব খান করছিলেন, আইয়ুব খান শেরে বাংলার পরে আইয়ুব খান একটা উদ্যোগ নিয়েছিলেন। স্বাধীনতার পরে কিন্তু কচুরিপানা নিয়ে কোনো রকমের উদ্যোগ নেওয়া হয় না, যার ফলে যেটা হচ্ছে নদীগুলি কিন্তু ধীরে ধীরে যে দখল হয়ে যাচ্ছে। এইটার একটা বড় কারণ কি, আমাদের সমস্ত যোগাযোগ চিন্তা সড়ক কেন্দ্রিক হওয়ার ফলে।
মানে নদীতে কে চলতে পারলো না ওইটার মাথায় নাই, না। মানে আমার সড়ক ঠিক থাকলে ওই যে নৌকায় করে যাচ্ছে লোকজন, আপনার এইভাবে যাচ্ছে, এটাকে মান্ধাতার আমলের একটা ধারণা সৃষ্টি হয়েছে। কিন্তু বাস্তবতা হলো আপনি আমার স্টাডিয়ামে যান, নৌকায় লোক ঘুরতেছে কিন্তু খাল দিয়ে। আচ্ছা, অনেক জায়গায় আছে আপনার। পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ তো বলা হয় নদীকে, এবং সবচেয়ে বেশি নদী আমাদের দেশে। এই যে আমরা আমাদের সেটাকে আমাদের যে আমরা এই সেন্ট মার্টিনস নিয়ে খুব উদ্বেগ, জম্প আমরা করে বেড়াচ্ছি। ঢাকার চারদিকের যে নদীগুলি দূষিত হয়ে রইল 2009 সনে ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া বলে ঘোষণা করা হয়েছে। ইট ইজ হাইলি পলিউটেড। ঢাকায় যে ক্যান্সার বাড়তেছে, এইসব নদীতে হেভি মেটালস আছে, ক্রোমিয়াম আছে, লিড আছে। এই নদীগুলিকে আমরা দূষণমুক্ত করার উদ্যোগ আমি নিয়েছিলাম। আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমি তো আর কন্টিনিউ করতে আমাকে দেওয়া হয়নি। এই নদীগুলিকে প্রথমেই দূষণমুক্ত করা উচিত। 2 কোটি লোকের স্বাস্থ্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বিভিন্ন সময়, কিন্তু আমরা কোনো আশার আলো দেখেনি। কিন্তু স্যার, আমি জানি না, আপনি যেহেতু প্রসঙ্গটা তুলেন, আমরা হয়তো 2-3 মিনিট সময় পাবো। সেন্ট মার্টিনের প্রসঙ্গ আপনি যেহেতু তুলেই ফেললেন, সেন্ট মার্টিনে হচ্ছে কি আসলে? সেন্ট মার্টিনসটা হচ্ছে কি, এটা প্রবাল দ্বীপ না। প্রবাল দ্বীপ না, এটা প্রবাল দ্বীপ না, এটা হচ্ছে এটা স্যান্ডস্টোন, এটা বেস। প্রবাল দ্বীপ হয় যে এই যে আপনার নিদারিয়া, এই যে সিলেন্ট্রেট যে প্রাণীটা, এই প্রাণীটা ক্যালসিয়াম কার্বনেট নির্গত করে একটা শেলের মতো করতে করতে ওই শেলগুলি জমে যখন অনেক হয়ে যায়, তখন যে দ্বীপ হয়, সেই দ্বীপ হচ্ছে প্রবাল দ্বীপ বা কোরাল রিফও বলা হয়, অনেক সময় কোরাল রিফও বলা হয়। এটা হচ্ছে যে আমাদের যে এই চিটাগাংয়ের যে এন্টিক্লাইন, যে ইসের 2টা প্লেটের ফলে যে রাইজ করছে, তাদের এন্টিক্লাইন, ওইটারই একটা অংশ। 18,000 বছর 20,000 বছর আগে ইট ওয়াজ এ পার্ট অফ বাংলাদেশ। ল্যান্ড মাস ছিল তখন, এইগুলি আপনার এই সি লেভেল অনেক নিচে ছিল। সি লেভেল রাইজ করার ফলে এটা একটা দ্বীপ হয়েছে। এই দ্বীপের প্রায় 8-10% জায়গায় আপনার কোরাল আছে। কোরাল সাধারণত যেখানে ঘোলাটে পানি থাকে সেই জায়গায় হয় না, ক্লিয়ার ওয়াটার লাগে। যেহেতু প্যাসিফিকে অনেক কোরাল রিফ হয়েছে। আমাদের এখানে তো নাফ নদীর থেকে পানি আসে, ঘোলাটে পানি, তার জন্য অল্প কিছু কোরাল হয়, এবং এটাকে রক্ষা করা উচিত। কোরাল রক্ষা করার জন্য মেইন জিনিসটা হচ্ছে কি, আপনার এখানে হারভেস্টিং, মাছ চাষ, মাছের হারভেস্টিং, তারপরে আপনার এই কি বলে, এই আপনার যে পানিতে যেন তেল মবিল রিলিজ না হয়, পলিউশন না হয়, এটা হচ্ছে মূল বিষয়। আর কিন্তু মানুষ গেলে যে কোরাল, এই দ্বীপটা, এটা তো কোরাল দ্বীপ না, বেসিক্যালি ইটস এ নর্মাল দ্বীপ। আশেপাশে কিছু কোরাল আছে, যে পড়ে যাবে, ডুবে যাবে, এটা একটা অর্বাচীনের ধারণা। এই ধারণার কোনো মানেই নেই। এগুলি না, যে না, এরা মনে হয় কোরাল দেখেও নাই। সেন্ট মার্টিন নিয়ে যদি সরকার এখানে পর্যটন রেস্ট্রিক্টেড করেছে, এটি নিয়ে স্থানীয় একেবারে একটা অন্যায় কাজ হয়েছে। এটার কোনোই বাস্তবতা নাই, এখন অ্যাকচুয়ালি অনেক বছর ধরেই বলা হচ্ছে যে এটা খুব ঝুঁকিপূর্ণ জায়গায় আছে, সেটা তো বলা হচ্ছে। এটা অনেক সময় এটা নিয়ে আমরা ছোটকাল থেকে শুনে আসছি যে জোসেফ ফার্ল্যান্ড, আমেরিকান অ্যাম্বাসেডর, সেন্ট মার্টিন দ্বীপ চাইছে, শেখ হাসিনাও বলে গেছে সেন্ট মার্টিন দ্বীপ চাইছে। তবে একটা ঝুঁকি আছে, খুব সম্ভব এটা 11 নম্বর ব্লকে এটা একটা মেজর হাইড্রো কার্বন প্রভিন্স, কারণ এটার নিচেই আপনার সিত্তাওতে প্রচুর গ্যাস তেল চাইনিজরা উঠাচ্ছে, খুব সম্ভব ইন্ডিয়ানরাও উঠাচ্ছে। সুতরাং ইট হ্যাজ এ পটেনশিয়াল। তার মানে এখানে এটা নিয়ে হয়তো আরো একটু ডিটেইল কথা বলতে হবে। আজকে আমরা এই প্রসঙ্গে আর যেতে পারলাম না। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের বদ্বীপে। আমরাও প্রত্যাশা করি যে দেশের নদীতে যে কচুরিপানা, এটি একটি সংকট, কিন্তু সম্ভাবনাও আছে। কিন্তু নৌপথ সচল রাখতে গেলে যেসব জায়গায় নৌযান চলবে সেই জায়গাগুলো পরিষ্কার রাখতে হবে, কচুরিপানা মুক্ত রাখতে হবে। ভালো থাকবেন।